আসসালামু আলাইকুম সবাইকে। লিগাল প্রসিজার এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ইনকোয়েস্ট, সেটা নিয়ে আমরা এই ভিডিওতে একটু ডিটেইলস আলোচনা করব। আলোচনার সুবিধার্থে একেবারে প্রথমেই আমাদের ন্যাচারাল ডেথ কাকে বলে এটা সম্পর্কে একটু জানতে হবে। যখন কোনো মানুষ হার্ট ডিজিজ, ক্যান্সার, নিউমোনিয়া বা ক্রনিক কোনো ডিজিজ যেটা অনেক দিন ধরে আছে অথবা ইনফেকশন এর কারণে মারা যায়, তখন সেই ডেথটাকে আমরা নর্মালি ন্যাচারাল ডেথ বলি। এবং এই ন্যাচারাল ডেথ এ মারা যাওয়া লোকজনের ক্ষেত্রে ফার্দার কোনো ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি করা হয় না কজ অফ ডেথ বা মরার কারণ শনাক্তকরণের ক্ষেত্রে, কারণ আমরা ধরেই নিই যে পার্সনটা ন্যাচারালি মারা গেছে, এটা মারা যাওয়ার পেছনে কোনো মার্ডারারের হাত নাই, সে নর্মালি বা ন্যাচারালি মারা গেছে। এক্ষেত্রে আমরা ওই পার্সনটার বডিটাকে ফ্যামিলি মেম্বার্স বা যারা তার ক্লোজ পিপল আছে তাদের কাছে হস্তান্তর করি বা তাদের কাছে থাকে, তারা রিলিজিয়াস এবং সোশ্যাল কাস্টম অনুযায়ী শেষ কার্য সম্পাদন করে দেয়। কিন্তু ডেথটা যদি আনন্যাচারাল অর সাসপিশিয়াস বা সন্দেহজনক হয়, অর্থাৎ কজ অফ ডেথ বা মরার কারণটা আমরা সঠিকভাবে না বুঝতে পারি, তখন এই কজ অফ ডেথটাকে খুঁজে বের করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই কজ অফ ডেথ খোঁজার জন্য আমরা আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে যে ইনভেস্টিগেশনটা পরিচালনা করি বা লিগ্যাল একটা ইনকোয়ারি করি, সেটাকেই আমরা বলতেছি হচ্ছে ইনকোয়েস্ট। সো ইনকোয়েস্ট কী জিনিস সেটা আমরা বুঝে গেছি। এটা শুধুমাত্র আনন্যাচারাল সাসপিশিয়াস সাডেন ডেথের ক্ষেত্রেই সম্পাদন করা হয়। এই ইনকোয়েস্টের বাংলা হচ্ছে সুরতহাল এবং এটাকে আমরা মৃত্যু তদন্তও বলে থাকি। তো এই আনন্যাচারাল ডেথ বলতে অ্যাকচুয়ালি কোন ডেথগুলোকে বোঝায়, কিভাবে মারা গেলে সেটাকে আমরা আনন্যাচারাল ডেথ বলি? আনসার হচ্ছে এখানে চার্টে খুব সুন্দর করে দেখানো হয়েছে সাডেন কোনো ডেথ, অর্থাৎ যেটা সাডেনলি হয়েছে, এটার কজ আননোন বা জানা যায় নাই, বা সুইসাইড, পার্সন নিজে নিজে মারা গেছে আমরা ধরে নিতেছি, বাট অ্যাকচুয়ালি তার পেছনে কিন্তু অন্য কোনো কারণ থাকতে পারে, অন্য কেউ তাকে মারতে বাধ্য করতে পারে। সো এ সকল ক্ষেত্রে, বা হোমিসাইড, যেটা হোমিসাইড মানে একজন পার্সন আরেকজন পার্সনকে মাইরা ফেলছে, মার্ডার করছে, সেটা হোমিসাইড। আর ইনফ্যান্টিসাইড মানে হচ্ছে ইনফ্যান্টকে হত্যা করা হয়েছে। সো কিভাবে হত্যা করা হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। সো এটা একটা আনন্যাচারাল ডেথ। এবং ডেথ ডিউ টু অ্যাক্সিডেন্ট, সেটা হইতে পারে অ্যাক্সিডেন্টের কারণে মরতে পারে, এবং পয়জনিং বা আমরা বলতে পারি বার্নস, অর্থাৎ পুড়ে যে মারা যাইতে পারে, বা উঁচু থেকে পড়ে গিয়ে মারা যাইতে পারে, ইন্ডাস্ট্রিয়াল কোনো ডিজিজের কারণে, ডাউরিয়ার কারণে মারা যাইতে পারে, মেডিকেল নেগলিজেন্স বা মেডিকেল রিলেটেড কোনো অবহেলার কারণে। আমি ধরে নিলাম একটা পেশেন্টকে অপারেশন করার ক্ষেত্রে যে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, সেই অ্যানেস্থেসিয়াতে কোনো ঝামেলা হয়েছে, সেই ঝামেলার কারণে পেশেন্টের অনেক বেশি ডিফিকাল্টি ফেস করতে পারে। তো এটা কিন্তু যে অ্যানেস্থেসিওলজিস্ট তার অবহেলার কারণে হইতে পারে। সো এ সকল বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। বা পোস্ট অপারেটিভ শক, যদি একজন সার্জন বা একজন অ্যানেস্থেসিওলজিস্ট প্রপারলি টেক কেয়ার করে পেশেন্টটাকে, তাহলে কিন্তু এই সকল বিষয় থেকে তাকে সেভ করা পসিবল। সো এই জন্য মেডিকেল নেগলিজেন্স হয়েছে কিনা এই বিষয়ে আমরা কিন্তু, এই কারণে যদি কোনো পার্সনের ডেথ হয় সেটাও কিন্তু আমরা ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন করব। অথবা যদি কোনো আসামি জেলে মারা গেছে বা পুলিশ কাস্টডিতে মারা গেছে, মেন্টাল হসপিটালে মারা গেছে, অথবা কোনো কারেকশনাল স্কুলে মারা গেছে, সে সকল ক্ষেত্রেও আমরা কিন্তু এই ইনকোয়েস্ট করে থাকি। সো ইনকোয়েস্ট কাকে বলে এবং কোন কোন ডেথের ক্ষেত্রে ইনকোয়েস্ট করা হয় সেই জিনিসটা আমরা এতক্ষণ জানলাম। এখন আসা যাক যে ইনকোয়েস্ট আসলে আমরা যে করি, তো ইনকোয়েস্টের ইম্পর্টেন্সটা কি। ইনকোয়েস্টের সাহায্যে আমরা বুঝতে পারলাম যে আসামিকে আমরা শনাক্ত করতে পারবো, এবং এই শনাক্ত করতে পারলে পানিশও তো করতে পারবো, যে তাকে পানিশমেন্ট দেওয়াতে সহযোগিতা করবে। তো ইনকোয়েস্ট কয় ধরনের হয় এখন আমরা সেটা নিয়ে একটু জানি। ইনকোয়েস্ট নর্মালি 4 ধরনের হয়: পুলিশ ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, করোনার ইনকোয়েস্ট, আর হচ্ছে মেডিকেল এক্সামিনার সিস্টেম। এর মধ্যে বাংলাদেশে কেবল পুলিশ আর ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট প্রচলিত আছে, আর করোনার ইনকোয়েস্টটা সাধারণত ইউকে এবং সাম স্টেটস অফ ইউএসএতে এটা পাওয়া যায়, আর মেডিকেল এক্সামিনার সিস্টেমটা হচ্ছে ইউএসএতে পাওয়া যায়। এখন একটা ইম্পর্টেন্ট কথা এখানে আমি বলি যে এই যে মেডিকেল এক্সামিনার সিস্টেম, এটাকে বলা হয় বেস্ট মেথড। অনেকেই এটাকে বেস্ট মেথড বলে। এটার বেস্ট মেথড কেন বলা হয় সেটা আমরা লাস্টে জানবো। আর এখানে সব থেকে বেশি কমন মেথডটা হচ্ছে পুলিশ ইনকোয়েস্ট। স্পেশালি আমাদের দেশের পার্সপেক্টিভেও পুলিশ ইনকোয়েস্টটা সব থেকে ইম্পর্টেন্ট। আমরা যদি একটু পুলিশ ইনকোয়েস্টে চলে যাই, যেটা সব থেকে কমন একটা ইনকোয়েস্ট বা ইনভেস্টিগেশন, তো আমরা নর্মালি দেখি যখন একটা মার্ডার হয় আমাদের দেশে, পুলিশই সবার আগে সেখানে হাজির হয় এবং পুলিশই সব কিছু কিন্তু নর্মালি করে থাকে, আমরা দেখে থাকি। তো এই পুলিশ ইনকোয়েস্টটা অবশ্যই কে করবে? পুলিশ অফিসার করবে। কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে পুলিশ অফিসারের র্যাঙ্কের একটা বিষয় এখানে আছে। পুলিশ ইনকোয়েস্ট যদি আমার করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমার র্যাঙ্কটা
সর্বনিম্ন এসআই হইতে হবে। এসআই বা তার উচ্চপদস্থ কোনো কর্মকর্তা বা অফিসার কিন্তু এই পুলিশ ইনকোয়েস্ট করার জন্য সমর্থবান হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেশে পুলিশ স্বল্পতা বা বিভিন্ন রেসপেক্টে দেখা যায় যদি এসআই অ্যাভেলেবেল না থাকে তাহলে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরও কিছু কিছু ক্ষেত্রে এই তদন্ত বা ইনভেস্টিগেশনের কাজটা করে থাকে। বাট মেইনলি সিস্টেম হচ্ছে যে আমার এসআই বা তার উচ্চপদস্থ কোনো কর্মকর্তা কিন্তু এই ইনভেস্টিগেশনটা করতে পারবে, এবং এই ইনভেস্টিগেশনটা যে করে বা ইনকোয়েস্টটা যে করে তাকে আমরা বলি ইনভেস্টিগেটিং অফিসার, বা যাকে আমরা নর্মালি আইও দ্বারাও প্রকাশ করে থাকি। যখন পুলিশ জানতে পারলো বা খবর পাইলো যে ওইখানে একটা আনন্যাচারাল বা সাসপিশিয়াস ডেথ হয়েছে, তখন সে ফার্স্টে কী করবে, স্থানীয় যে ম্যাজিস্ট্রেট থাকবে তাকে এই সম্পর্কে অবগত করবে। এটা ভেরি ফাস্ট কাজ। এবং তারপরে সে ক্রাইম স্পটে যাবে, এবং তারপরে সেই ক্রাইম স্পটে 2 বা ততোধিক, এবং এটা যদি অড নাম্বারে বা বিজোড় সংখ্যা হয় তাহলে ভালো, 2 বা ততোধিক কী করবে, উইটনেস বা সাক্ষী যাকে আমরা বলি, এবং এটাকে পাঞ্চাসও বলা হয়, পাঞ্চাস। তো এই পাঞ্চাস বা উইটনেস বা সাক্ষী 2 বা ততোধিক জোগাড় করতে হবে যারা অ্যাকচুয়ালি ঘটনাটাকে অবজার্ভ করছে বা ঘটনার সময় আশেপাশে ছিল। ধরে নিলাম একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সময় আশেপাশে যে সকল লোকজন ছিল যারা ওই বিষয়টাকে অবজার্ভ করছে তাদেরকে আমরা ওর জন্য সাক্ষী হিসেবে বা উইটনেস হিসেবে শনাক্ত করব বা আমাদের ওই ইনকোয়েস্টের সময় রাখবো, এবং এদের উপস্থিতিতে কিন্তু ইনভেস্টিগেশন শুরু হয়। আর ডেড বডি এর অবস্থা, ইনজুরি কেমন হয়েছে বডিটাতে, বা বডির আশেপাশের অবস্থা কি, সারাউন্ডিংসে কেমন কি অবস্থা, এবং ডেটটা কিভাবে হয়েছে, এটার কারণটা কি, এ সম্পর্কে বেসিক্যালি আমি একটা ওভারঅল ইনকোয়েস্ট রিপোর্ট কিন্তু তৈরি করব একজন ইনভেস্টিগেটর অফিসার হিসেবে। অর্থাৎ যে ইনভেস্টিগেটর অফিসার থাকবে তার কিন্তু এই সকল বিষয় মাথায় রেখে একটা ইনকোয়েস্ট রিপোর্ট বা পাঞ্চনামাজ বলা হয় এটাকে, পাঞ্চনামাজ কিন্তু তৈরি করতে হবে। এবং একটা কথা বলে রাখি যে ইনকোয়েস্ট রিপোর্ট বা সুরতহাল রিপোর্ট এটা অবশ্যই আমাদের ক্রাইম স্পটে বসেই তৈরি করতে হবে। এটা থানায় বসে তৈরি করলে হবে না বা বাসায় বসে তৈরি করলে হবে না। এবং রিপোর্টটিতে অবশ্যই যে অফিসার আছে, ইনভেস্টিগেটিং অফিসার, তার সিগনেচার লাগবে, এবং উইটনেস যারা যারা থাকবে তাদেরও সিগনেচার লাগবে। আমরা একটু পরে দেখবো যে একটা সুরতহাল রিপোর্ট বা ইনকোয়েস্ট রিপোর্টের ফরম্যাটটা কীরকম হবে। ডেথের প্লেসে যদি কোনো এভিডেন্স আমরা পাই, কোনো প্রমাণ হইতে পারে এই রিলেটেড কোনো কিছু পাই, সেগুলো আমরা কালেক্ট করব, সংগ্রহ করব, এবং যে রিপোর্টটা আমরা আলটিমেটলি তৈরি করতেছি সুরতহাল বা ইনকোয়েস্ট রিপোর্ট, সেটা আমরা অবশ্যই ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবো। সেটা ডিস্ট্রিক্ট বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হইতে পারে। আর এত কিছু কইরা, এত অবজারভেশন কইরা, ইনভেস্টিগেশন কইরা আমরা যদি মনে করি যে আসলে এখানে কোনো ফাউল প্লে থাকতে পারে, অর্থাৎ এটা একটা সন্দেহজনক ঘটনা, কেউ হয়তো বা মার্ডারটা করতে পারে, তখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে কোনো একটা অথরাইজ সেন্টারে বা কোনো একটা মেডিকেল কলেজ হসপিটালের ফরেন্সিক ডিপার্টমেন্ট হইতে পারে, এরকম জায়গায় মেডিকেল অফিসারের কাছে ডেড বডিটাকে হস্তান্তর করব। এবং হস্তান্তর করব কিসের জন্য? অটোপসির জন্য বা ময়নাতদন্ত বা আমরা যাকে পোস্টমর্টেম বলি, এর জন্য হস্তান্তর করব। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা, অটোপসি যখন আমি করতে পাঠাইতেছি তার সাথে অবশ্যই আমার একটা ইনকোয়েস্ট রিপোর্টও পাঠাইতে হবে। এবং ইনকোয়েস্ট রিপোর্ট পাঠাইলে কিন্তু হবে না, এক্ষেত্রে রিকুইজিশন একটা লেটারও পাঠানো লাগে, যেটাকে আমরা চালান বলে থাকি। এই চালান সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। বাট আমি একটা কথা বলে রাখি, চালান আর এই যে ইনকোয়েস্ট রিপোর্ট এগুলো কিন্তু সেম না, একটু না, ভালোই ডিফারেন্স আছে। সো এই ডিফারেন্স সম্পর্কে আমরা পরে জানবো। এখন আমরা একটু জেনে নিই যে এই যে ইনকোয়েস্ট বা সুরতহাল রিপোর্ট, এটার ফরম্যাটটা কেমন হয়। নর্মালি আমরা যে কোনো সাদা কাগজ এই করতে পারি, আলাদা করে একটা ফরম্যাটেড পেজের দরকার নেই, সাদা হোয়াইট পেপারে আমরা এটা করে ফেলতে পারি। তো শুরুতেই যেটা করতে হবে, থানার নাম, ডেট, টাইম, কেস নাম্বার এগুলো দিতে হবে। তারপরে পার্টিকুলার্স অফ দ্য ভিকটিম, অর্থাৎ যে হচ্ছে ভিকটিম হয়েছে, মারা গেছে, যার ডেড বডি, তার সম্পর্কে কিছু তথ্য আমাদের প্রোভাইড করতে হবে। এবং কোথায় বডিটা পাওয়া গেছে, বডি সম্পর্কে বিস্তারিত বা ডিসক্রিপশনটা লিখতে হবে, বডির কন্ডিশন, পজিশন, কি কাপড় পরা ছিল, বডির আশেপাশে কি ছিল, বা বডিতে কি মার্ক আছে, এরকম বিভিন্ন কিছু আমরা হচ্ছে অবজার্ভ করব। পাশাপাশি আমরা যে উইটনেস যারা ছিল তাদের অপিনিয়নটাও রিপোর্টে লিখব, এবং যে ইনভেস্টিগেটিং অফিসার আছে তার যে অপিনিয়ন সেটাও লিখবো, এবং আলটিমেটলি এই দুইজনেরই সিগনেচার কিন্তু আমরা নিব। এরপর আসা যাক ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। তো পুলিশ ইনকোয়েস্ট যেমন পুলিশ করছে, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট ম্যাজিস্ট্রেট করবে।
নর্মালি থানা লেভেলে বা উপজেলা লেভেলে যে ম্যাজিস্ট্রেট থাকে, বা সাব ডিভিশনাল লেভেলে ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, অথবা কোনো একটা স্পেশালি ইম্পাওয়ার্ড বা স্পেশালি কাউকে পাওয়ার দেওয়া হয়েছে ওরকম ম্যাজিস্ট্রেট, এরকম ম্যাজিস্ট্রেটরা এই ইনকোয়েস্ট করতে পারে বা তদন্ত করতে পারে। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, ম্যাজিস্ট্রেট যে ইনকোয়েস্ট সেটা কিন্তু পুলিশ ইনকোয়েস্টের থেকে অনেক সুপেরিয়র। ম্যাজিস্ট্রেট যদি চায় তাহলে তারা কিন্তু যে কোনো কেসে ইনকোয়েস্ট করতে পারে, ইভেন পুলিশের পরিবর্তে তারা ইনকোয়েস্ট করতে পারে। এই জন্য এদের ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টটাকে সুপিরিয়র ধরা হয়। আর আরেকটা কথা, সাধারণত ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হয়ে থাকে নর্মালি সেই সকল ক্ষেত্রে যে সকল ক্ষেত্রে পুলিশ ইনভলভড, অর্থাৎ দেখা গেল যে পুলিশ কাস্টাডি বা জেলের মধ্যে একজন আসামি মারা গেছে, তো এখন এটার পেছনে তো কোনো একটা পুলিশ দায়ী থাকতে পারে। সো এই জিনিসটার জন্য আমরা যদি পুলিশকেই এই দায়িত্ব দেই, এটার ইনভেস্টিগেশন বা ইনকোয়েস্টের দায়িত্ব দেই, তাহলে তো সেখানে বায়াসনেস হইতে পারে বা বায়াস হইতে পারে। সো এই জন্যই বেসিক্যালি আমরা যেটা করব, আমরা হচ্ছে কি এখানে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট সম্পাদন করার ট্রাই করব। আর এটাই হতো ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের অবজেক্টিভস, টু বি অনেস্ট, যে কোনো পার্সন যাতে ডিপ্রাইভ না হয় তার লিবার্টি থেকে, বা তার যে রাইট আছে অ্যাজ এ সিটিজেন, প্রপার একটা মানে জাস্টিস পাওয়ার রাইট, সেই রাইটটা যেন মেকশিওর হয়, বা কোনো পার্সনই যেন ব্রুটালিটির শিকার না হয়। অর্থাৎ আমি দায়িত্বে আছি, তো আমি যা খুশি তাই করব, এটা করার জন্য অ্যাবিলিটি না থাকে কোনো ইউনিফর্ম পার্সনের। এজন্য কিন্তু ম্যাজিস্ট্রেট কাজ করে। এবং তা বাদেও যে কোনো একটা পার্সন যাকে অলরেডি কবর দেওয়া হয়ে গেছে, এই কবর দেওয়া পার্সনটার ক্ষেত্রে আমাদের যদি কোনো নতুন করে কবর দেওয়া পার্সনটাকে যদি আবার কবর থেকে উঠিয়ে ময়নাতদন্ত বা অটোপসি করা বা আরও নতুন কোনো ইনভেস্টিগেশন করার দরকার হয়, এটার রাইটও কিন্তু ম্যাজিস্ট্রেটের আছে। এবং যেটাকে আমরা বলি এক্সহুমেশন, সো এই এক্সহুমেশনটা কিন্তু ম্যাজিস্ট্রেট করতে পারে, যে কবর থেকে উঠে তদন্ত করা। সো এই কাজটা করতে পারে। বা পাশাপাশি হচ্ছে কোনো ডাউরি ডেথ যদি হয়, তাহলে সেটাও ম্যাজিস্ট্রেট কিন্তু ইনকোয়ারি করতে পারে। বা দেখা গেল যে মেন্টাল হসপিটালে যদি কোনো ডেথ হয়, সেটাও ম্যাজিস্ট্রেট করে। সো ওভারঅল কথা, কোন কোন ডেথে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করে সেটা কিন্তু আমি অলরেডি বইলা দিছি। তারপরে আসা যাক যে করোনার্স ইনকোয়েস্ট নিয়ে আমরা এখন একটু জানবো। তো করোনার কাকে বলে এই জিনিসটা আমাদের একটু জানা লাগবে। বেসিক্যালি করোনার হচ্ছে কোনো গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট হইতে পারে, তো বা সেন্ট্রাল গভর্নমেন্টও হইতে পারে, এই গভর্নমেন্ট কর্তৃক কিছু পার্সনকে কিছু নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট কেসের জন্য হচ্ছে নিযুক্ত করা হয়, যে তোমরা এই কেসটার জন্য বা এই সময়ের জন্য তোমরা হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করে দিবা। তো এই পার্সনটা একজন অ্যাডভোকেট হইতে পারে, বা অ্যাটর্নি হইতে পারে, কোনো একটা প্লিডার হইতে পারে, বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হইতে পারে। বাট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হলে 5 বছর এক্সপিরিয়েন্স থাকা লাগবে। পাশাপাশি কোনো ট্রান্সফার্ড মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও হইতে পারে। এই ম্যাজিস্ট্রেট বা এই যে যাদের কথা বললাম, এরা হচ্ছে করোনার হিসেবে কাজ করতে পারে। যে যাকে আমরা করোনার বানাইতেছি, সেই ব্যক্তিটা কি করবে, করোনার্স কোর্ট বা তারা মিলে যে একটা জুরি বানাইতেছে সেটাকে কিন্তু প্রিসাইড করবে বা সভাপতিত্ব করবে। এবং এদের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা হচ্ছে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের র্যাঙ্কের মতো থাকে। নর্মালি আমাদের দেশে এই করোনার্স ইনকোয়েস্টটা প্রচলিত নাই, এটা আমরা আগেই বলছিলাম যখন আমরা ক্লাসিফিকেশনটা পড়ছিলাম ইনকোয়েস্টের। তো এখন আমরা করোনার্সের ডিউটিস এবং পাওয়ার সম্পর্কে জানবো। নর্মালি করোনাররা ন্যাচারাল বা সাসপিশিয়াস ডেথের ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন বা ইনকোয়েস্ট করে থাকে। তারা ডেড বডিটাকে দেখে এবং ডিসাইড করে যে এটাকে কি ইনকোয়ারি করা উচিত না করা উচিত না। তারপরে তারা হচ্ছে একজন মেডিকেল ম্যান বা মেডিকেল অফিসারকে অর্ডার করতে পারে, বা পুলিশ সার্জনকে অর্ডার করতে পারে যে তোমরা হচ্ছে এটা পোস্টমর্টেম করো। এবং পাশাপাশি ওই মেডিকেল পার্সনটাকে কোর্টে ডাকতে পারে এভিডেন্স দেওয়ার জন্য, বা আদার কোনো পার্সন যারা উইটনেস হিসেবে কোর্টে সাক্ষী দিতে পারে তাদেরকেও ডাকতে পারে এক্সপার্ট উইটনেস হিসেবে। অথবা এই করোনারদের কিন্তু আমরা এক্সহুমেশনের কথা বলছিলাম, যেটা ম্যাজিস্ট্রেট করতে পারে, করোনাররাও কিন্তু এক্সহুমেশনের অর্ডার দিতে পারে আইডেন্টিফিকেশন অর অটোপসি পারপাসে। করোনাররা চাইলে অ্যারেস্ট ওয়ারেন্টও দিতে পারে। বাট কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে অ্যাকচুয়ালি কোন পার্সেন্টের জন্য দায়ী বা এই মার্ডারটার জন্য দায়ী, সেটা যদি আইডেন্টিফাই করা পসিবল না হয়, তাহলে একটা ওপেন ভার্ডিক্ট যাকে বলে, সেই ওপেন ভার্ডিক্ট হচ্ছে ওই আননোন পার্সনের বিরুদ্ধে হচ্ছে প্রোভাইড করা হয়। ওপেন ভার্ডিক্ট মানে হলো গিয়ে যে এই কেসটা মানে ক্লোজ হয় নাই, ওপেন আছে, যে কোনো সময় যদি প্রপার এভিডেন্স পাওয়া যায় ওই পার্সনটাকে শনাক্ত করতে বা মার্ডারারকে শনাক্ত করতে, তাহলে কেসটা আবারও নতুন করে শুরু হবে। তো এটাকে মেনলি ওপেন ভার্ডিক্ট বলা হয়। এই সম্পর্কে আমরা পরবর্তীতে আরও জানবো ফিউচারে। এখন আসা যাক মেডিকেল এক্সামিনার সিস্টেম। এটাকে বলা হয় বেস্ট মেথড। কেন বেস্ট মেথড বলা হয় বা অনেকে কেন এটাকে বেস্ট মেথড বলে, কারণ বেসিক্যালি যখন একটা পার্সন কোন একটা ট্রমা বা কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা কেসের সম্মুখীন হয়েছে, সে মারা গেছে, তখন তার বডি সম্পর্কে,
তার বডির স্ট্রাকচার বা বডির যে প্রবলেমগুলো সে সম্পর্কে কিন্তু একজন মেডিকেল পার্সন সব থেকে ভালো জানবে। তো একেবারে শুরুর পর্যায় থেকে এই ইনভেস্টিগেশনটা একেবারে শুরু থেকেই যদি একজন মেডিকেল পার্সন করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বেস্ট ইনভেস্টিগেশন রেজাল্ট পেতে পারি। এজন্যই বলা হয় যে মেডিকেল এক্সামিনার সিস্টেমটা হচ্ছে একটা বেস্ট প্রসেস, বাট এটা কেবল ইউএসএর কিছু স্টেটসেই কিন্তু প্রচলিত। এজন্য কিন্তু এটা আসলে আমাদের দেশে প্রচলিত না, বিভিন্ন লিমিটেশনের কারণে বা বিভিন্ন রিজনে। শুধু আমাদের দেশে না, বিশ্বের বেশিরভাগ জায়গায় এটা প্রচলিত না, শুধু আমেরিকাতে এটা প্রচলন আছে। ফরেন্সিক প্যাথোলজিস্টরা মেইনলি দায়িত্বগুলো নেয়, এক্সামিনারের দায়িত্ব। তারা ক্রাইমের সিনটা ভিজিট করে এবং ইভিডেন্স, ওখান থেকে ইভিডেন্স গ্যাদার করে, বডি দেখে, বডির আশপাশ দেখে যতটা ইনফরমেশন গ্যাদার করা পসিবল কজ অফ ডেথ ডিটেক্ট করতে সেটা তারা করে। পাশাপাশি তারা অটোপসি করে এবং অটোপসি ফাইন্ডিংসের সাথে তারা যে সকল ফাইন্ডিংস বা ইভিডেন্স আগে পাইছিল সেটা মিলাই দেখে এবং এভাবে ওভারঅল তারা আসলে কেসটা সলভ করার চেষ্টা করে, তারা ইনভেস্টিগেশন করার চেষ্টা করে। এবং এজন্যই এটাকে বলা হয় সুপিরিয়র একটা প্রসেস, বা সব প্রসেস থেকে বা নন মেডিকেলিয়ানরা যেখানে হচ্ছে ইনকোয়েস্ট করে সেগুলোর থেকে অনেক সুপিরিয়র ধরা হয় এটাকে। এবং আলটিমেটলি এই ইনকোয়েস্টটা করার পরে এরা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এর কাছে হচ্ছে রিপোর্টটা হস্তান্তর করে বা সাবমিট করে পরবর্তী অ্যাকশনের জন্য বা লিগাল অ্যাকশনের জন্য। এইগুলাই হচ্ছে ওভারঅল আমাদের যে ইনকোয়েস্ট রিলেটেড কথাবার্তা সেগুলো ছিল। এর মধ্যে থেকে পুলিশ ইনকোয়েস্ট আর ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টটা আমরা খুব ভালো করে পড়বো।